আমরা তো ঘনত্ব মনে হয় সম্পূর্ণ বলি নাই, ঘনত্বের কিছু অংশ বলা হয়েছে, আর আজকে বাকি ঘনত্ব নিয়ে বাকিটুকু বলবো। এবং তোমরা তোমাদের বইয়ে খেয়াল করছো যে ঘনত্ব যে টপিকটা যেখানে, সেই টপিকের পাশেই তোমার হচ্ছে যে একটা চার্ট দেওয়া। আমাদেরকে বলছিলাম যে একটা চার্ট দেওয়া, ওই চার্টের সবগুলা মানই তোমার মোটামুটি মুখস্থ রাখতে হবে ফিউচারের জন্য, কারণ এটা হচ্ছে সবসময় এখান থেকে যে কোনো একটা অবজেক্টিভে থাকেই, অবজেক্টিভে আসবে এখান থেকে। আচ্ছা, তো ঘনত্ব রিলেটেড টপিকটা বলবো আমি হালকা, আর একটু ঘনত্ব রিলেটেড টপিকটা বলবো, এবং আমি এখানে দেখাবো যে ঘনত্ব ঘনত্ব এখানে তুমি তোমার চার্টে যদি খেয়াল করো যে গ্রাম সিসিতে দেওয়া, ঘনত্ব যদি তুমি চার্টে খেয়াল করো যে তোমার গ্রাম সিসিতে দেওয়া। ওকে, তাহলে গ্রাম সিসিতে যে দেওয়া, সেটাকে আমরা কিভাবে কেজি মিটার কিউবকে কনভার্ট করব সেটাই আমরা শিখব। তাহলে দেখো খেয়াল করে যে আমরা ঘনত্ব ডেনসিটি ইজ ইকুয়ালস টু কি জানছিলাম, ভর বাই আয়তন, তাই না? তাহলে ভর ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি m, আর আয়তন হচ্ছে v, আর ঘনত্ব হচ্ছে রো। ওকে, তো এইখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে আগে আগে আমি একটা সম্পর্ক দেখাই নাই তোমাদেরকে, যে ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা কি। ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক কি? ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আমি যদি বলি যে ভর কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, m m যদি কনস্ট্যান্ট হয়, তাহলে রো ইজ প্রপোর্শনাল টু হবে 1/v। যখন m কনস্ট্যান্ট, তখন রো ইজ ইকুয়ালস টু হবে, রো ইজ প্রপোর্শনাল টু হবে 1/v। দ্যাট মিন্স রো ইজ প্রপোর্শনাল টু 1/v হলে আমরা কি বুঝতেছি, যে কোনো বস্তুর আয়তন যদি বেশি হয় তাহলে তার ঘনত্ব হবে কম, কোনো বস্তুর আয়তন যদি কম হয় তাহলে তার ঘনত্ব হবে বেশি। দ্যাট মিন্স এখান থেকে আমরা বুঝতেছি যে, এখান থেকে আমাদের একটা প্রশ্ন মাঝে মাঝে হয় যে ভর স্থির থাকলে, ভর স্থির থাকলে আয়তন বাড়লে ঘনত্ব হ্রাস পায়। এই প্রশ্নটা মাঝে মাঝে করে পরীক্ষায়, যে ভর স্থির থাকলে আয়তন বৃদ্ধি পেলে বা বাড়লে ঘনত্ব হ্রাস পায়। তাহলে তোমাদের ব্যাখ্যাটা কি হবে? তোমাদের এই যে সূত্র দিয়েই তোমরা ব্যাখ্যাটা দিবা, যে আমরা জানি রো ইজ ইকুয়ালস টু, আগে ডেফিনেশনটা দিবা, দিয়ে দেন সূত্রটা নিয়ে আসবা, সূত্রটা নিয়ে এসে দেন হচ্ছে যে ভর কনস্ট্যান্ট। হ্যাঁ, কোনো একটা বস্তুর মনে করো ভর কনস্ট্যান্ট, ভর কনস্ট্যান্ট, আমরা আমরা ধরো ভর কিভাবে কনস্ট্যান্ট হতে পারে, ধরো আমরা হচ্ছে যে কোনো কিছু চুলার মধ্যে দিলাম যে গরম করার জন্য, হ্যাঁ, গরম করার জন্য দিলে সেটা কি হয়, ফুটতে 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 এক সময় কি হয়, এটা ঘনত্ব বাড়তে থাকে, আয়তন কমতে থাকে, ঘনত্ব বাড়তে থাকে, তাই না? ব্যাপারটাই এটা বুঝাইতেছি, যে তার মানে ভর স্থির থাকলে আয়তন বাড়লে ঘনত্ব হ্রাস পায়। ওকে, এটা একটা পরীক্ষায় মাঝে মাঝে অনুধাবনে হয়, খুবই ইম্পর্টেন্ট, যে ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর ভরের সাথে তো বুঝোই, ভরের সাথে হচ্ছে সমানুপাতিক। যদি মনে করো আয়তন কনস্ট্যান্ট থাকে, যে আয়তন চেঞ্জ হবে না, তাহলে ভরের সাথে হবে, আয়তন যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভরের সাথে হবে সমানুপাতিক সম্পর্ক। দ্যাট মিন্স এটা আমি আগেই লাস্ট ক্লাসেই বলছিলাম তোমাদের, যে যে বস্তুর ভর বেশি, যে বস্তুর উপাদানের ভর বেশি, সে বস্তুর ঘনত্ব বেশি, তাই না? এটা আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম। ওকে, তাহলে আমরা
এখন খুব ইম্পর্ট্যান্ট একটা কনভার্সন শিখব। কনভার্সনটা কি? আমরা জানি যে ঘনত্বের আদর্শ একক দেখো, ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক হচ্ছে মিটার কিউব। ভরের একক হচ্ছে কেজি, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাহলে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব, কিন্তু দেখো তোমার বইয়ের মধ্যে যে এককটা দেওয়া সেটা কিসে দেওয়া? সিজিএস এ দেওয়া। এটা তো আমরা জানি, যেটা হচ্ছে এমকেএস পদ্ধতি, আদর্শ একক যেটা এমকেএস বা এসআই পদ্ধতি, তাই না? এসআই পদ্ধতি যেটাকে বলা হয়, যেটা সর্বজন গৃহীত, যে একক সর্বজন গৃহীত, কেজি, মিটার, এগুলো হচ্ছে সর্বজন গৃহীত। তো বইয়ের মধ্যে যে চার্টটা দেওয়া, চার্টের মধ্যে হচ্ছে যে তোমার ঘনত্বের যে ভ্যালুগুলা দেওয়া, বিভিন্ন উপাদানের যে ঘনত্বগুলা দেওয়া, ওই ঘনত্বের মানগুলা দেওয়া সিজিএস এ। সিজিএস মানে হচ্ছে গ্রাম সিসিতে দেওয়া। সিজিএস মানে হচ্ছে গ্রাম সিসিতে দেওয়া। সো আমরা এখন এটার আমরা কিভাবে কনভার্ট করব, গ্রাম সিসি কে আমরা কিভাবে কেজি পার মিটার কিউকে নিব, কিভাবে কেজি পার মিটার কিউকে নিব, সেটা আমরা খুব মনোযোগ দিয়ে দেখব এখন। তাহলে দেখো, এবার খেয়াল করো, তোমার যেমন তোমার হচ্ছে যে পানির ঘনত্ব যেমন দেওয়া হচ্ছে যে 1.0, হ্যাঁ 1.00, যদি ওটা দরকার নেই, ওয়ানই আর কি। আচ্ছা, আমরা কনভার্ট করি বাতাসের ঘনত্বটাকে, কনভার্ট করি, ওকে, বাতাসের ঘনত্বটাকে কনভার্ট করি 0.00127। তো দেখো এখানে খেয়াল করে যে আমরা যদি বলি, আচ্ছা এটা মুছে দিই, বাতাসের ঘনত্ব দেওয়া তোমাকে 0.00127 গ্রাম সিসি। তো সিসি মানে এখানে অনেকেই হয়তোবা জানো না, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তাহলে কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে, তো এই যে দেখো সেন্টিমিটার পার কিউব, তাহলে 0.00127 গ্রাম সেন্টিমিটার পার কিউব। তাহলে আমরা এইটাকে এখন কনভার্ট করব, আমরা এই এককটাকে এখন কনভার্ট করব কেজি পার মিটার কিউবে। আমরা এই এককটাকে কনভার্ট করব এখন কেজি পার মিটার কিউবে। তো কেজি পার মিটার কিউবকে কনভার্ট করার জন্য আমরা কি করব? দেখো, এই মানটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এই মানটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার দেখো, এটাকে আমি কি করলাম? ভাঙায় লিখলাম। আমি এটাকে রেড পেন দিয়ে লিখি, এটাকে আমি কি করলাম? ভাঙায় লিখলাম। এই যে ইনভার্সকে নিচে লিখলাম, যেটা ইনভার্স সেটাকে আমরা নিচে লিখলাম, ওকে। এবার তোমরা ভালো করেই জানো যে গ্রাম থেকে যখন আমি কেজিতে নিব, গ্রাম থেকে আমি যখন কেজিতে নিব, তখন আমাকে কি করতে হয়? ছোট একক থেকে যখন বড় এককে নেই, তখন আমাদেরকে কি করতে হয়? ডিভাইড দিতে হয়। আর তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে গ্রাম থেকে কেজিতে নিব, আর এখানে সেন্টিমিটারকে আমরা মিটারে নিব। তাহলে গ্রাম থেকে যেহেতু আমরা কেজিতে নিব, আচ্ছা এই মানটা ঠিক থাকলো, আমি আপাতত এটা পরে লিখতেছি। দেখো এবার খেয়াল করো, যখন আমি তাহলে গ্রাম থেকে কেজিতে নিব, এখানে তো 1 আছে, তাই না? এখানে 1 আছে, 1 সেন্টিমিটার কিউব। তাহলে আমি যখন গ্রাম থেকে কেজিতে নিব, গ্রাম থেকে যখন আমি কেজিতে নিব, তখন আমি কি বলছি? যে ভাগ দিব। দ্যাট মিন্স আমি কি করব? 1 ডিভাইড বাই 1000, 1 ডিভাইড বাই 1000। দ্যাট মিন্স আমরা জানি যে গ্রামের সাথে কেজি সম্পর্ক আমরা জানি যে 1 কেজি সমান সমান 1000 গ্রাম। দ্যাট মিন্স 1 গ্রাম সমান সমান 1 ডিভাইড বাই 1000। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা কনভার্ট হয়ে গেল কেজিতে, এটা কনভার্ট হয়ে গেল কেজিতে। আর সেন্টিমিটার কিউব ঠিক একই ভাবে আমরা
আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দ্যাট মিন্স আমি এখানে এখন দিতে পারি 1 ডিভাইড বাই 100। এখন দেখো একটা জিনিস, এইখানে 100 সেন্টিমিটারের উপরে কি আছে? কিউক আছে, তাই না? সেন্টিমিটারের উপরে কিউক আছে। যেহেতু সেন্টিমিটারের উপরে কিউক আছে, সেহেতু আমার এখানে কি দিতে হবে? 100 এর উপরে কিউক দিতে হবে। তার মানে এখানে আমি কিউব দিব। তাহলে কিউব দিলে আমার সে কনভার্ট হয়ে গেল মিটার কিউবে কনভার্ট হয়ে গেল। খেয়াল করছো? তাহলে বাকি মান যা আছে আমরা এই মানটা লিখে দিলাম। এই হচ্ছে কনভার্সেশনটা। হ্যাঁ, আমরা কিভাবে কনভার্ট করব, গ্রাম সিসি কে কিভাবে কনভার্ট করব, এটা আমরা অনেকেই জানি না। আবার অনেকে চ্যাপ্টারে ম্যাথ করে ফেলি, কিন্তু পারি না করতে দিলে। অনেক স্টুডেন্টই হচ্ছে পারে না। কিন্তু এই বেসিক জিনিসটা আগে ফার্স্ট অফ অল তোমাকে শিখতে হবে, তা না হলে তুমি ম্যাথ করতে যে বারবার ধাক্কা খাবা। তাহলে এবার দেখো, তুমি ক্যালকুলেটরে যদি মানটাকে বসাও, তাহলে এখানে দেখো আমি এটাই পাশে করতেছি এখন। তাহলে আমি যদি এখন ক্যালকুলেটরে বসাই, দেন 0.00127। এখন দেখো এটা কি হবে? ডিভাইড হবে যেহেতু, তাহলে হচ্ছে যে আমি কি লিখতে পারি এখান থেকে তাহলে আমি লিখতে পারি, এটা কি হবে? উপরে উঠে যাবে। তাহলে 100 কিউব মানে কি? 6টা শূন্য আসবে, 1 2 3 4, আর এটা এই তো, ঠিক আছে? তাহলে এটা তো কনভার্ট হয়ে গেল, এটাকে আমরা কেজি পার মিটার কিউবকে বলতে পারি। তাহলে দেখো এই যে তিনটা শূন্য কাটা, তাহলে আমাদের কি আসলো? 0.00127 ইনটু 1000। ক্লিয়ার? আমরা এটা বুঝছি? আমরা কেউ আছি যে এটা বুঝি নাই? আমরা কেউ আছি যে বুঝি নাই? তাহলে দেখো, এবার তোমাকে একটা চোরা বুদ্ধি বলি। হ্যাঁ, সেটা কি? শর্টকাট ট্রিক্স আর কি। মানে এই যে এখন যাবত এত কিছু করলাম, ভাগ দিলাম, কাটাকাটি করলাম, নিয়ে আসলাম না? দেখো, সব সময় কাটাকাটির ফল কত আসতেছে? কাটাকাটির ফলটা কত আসবে? 1000 আসবে। দ্যাট মিন্স তুমি যখন হচ্ছে অবজেক্টিভ সলভ করতে যাবা, তখন তো তোমার এত কনভার্ট করার সময় থাকবে না, তাই না? একটা অবজেক্টিভে তো এত সময় নাই। একটা অবজেক্টিভে মাত্র হায়েস্ট হচ্ছে যে 40 থেকে 50 সেকেন্ড। তাহলে তুমি যখন এরকম গ্রাম সিসি থেকে কেজি পার মিটার কিউকে কনভার্ট করতে যাবা, তখন তুমি মনে মনে 1000 দিয়ে গুণ দিয়ে দিবা ওইটাকে। হ্যাঁ, আর যদি এমনিতে তোমার যদি পরীক্ষায় ম্যাথমেটিক্যাল যেটা, যদি ক্রিয়েটিভ কোশ্চেন আনসারের মধ্যে যে আসে, তখন কনভার্ট করে দেখাইতে হবে। তখন আবার সরাসরি 1000 লিখলে হবে না। ঘনত্ব রিলেটেড অনুধাবন ইম্পর্টেন্ট প্রশ্নগুলা বলতেছি, লিখো। বরফ পানিতে ভাসে কেন? আনসার দিব আমি, আগে প্রশ্নগুলো লিখো। বরফ পানিতে ভাসে কেন? তারপর মৃত হ্যাঁ, মৃত সাগরের পানিতে মানুষ ডুবে না কেন? মৃত সাগর, ডেড সি, তোমরা নাম শুনছো? এবং এইটার ব্যাপারে আমার আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, যে এই ডেড সি এর ব্যাপারে ইসলামিক ইসলামিক স্টোরি আছে। তোমরা সবাই স্টোরিটা ইউটিউব থেকে জানবা, বাসায় বসে বসে ইসলামিক স্টোরি শুনবা। হ্যাঁ, দেখবা, ইউটিউব থেকে শুনবা, ভালোই লাগবে, মাইন্ড ফ্রেশ থাকবে।
তো ডেড সি জর্দানে অবস্থান করে। তো ডেড সিতে মানুষ ডুবে না কেন? মানুষ ডুবে না ওইখানে। তারপর লিখো যে গ্যাস ভর্তি বেলুনে সহজে উপরের দিকে উঠে যায় কেন? গ্যাস ভর্তি বেলুন সহজে উপরের দিকে উঠে যায় কেন? হ্যাঁ, গ্যাস ভর্তি বেলুন সহজে উপরের দিকে উঠে যায় কেন? হ্যাঁ, ইউটিউবে থাকবে এবং সবাই সাবস্ক্রাইব করবা। সবারই ফোনে ইউটিউব আছে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবা এবং ওইখানে থাকবে। তো পরের প্রশ্ন যাচ্ছি। আইপিএস এর ব্যাটারিতে কেন পানি দিতে হয়? আইপিএস এর ব্যাটারিতে কেন পানি দিতে হয়? গ্রুপের লিংক দেওয়া আছে, একটা ভিডিওতে ক্লিক করলে সরাসরি ইউটিউবে চলে যাবা। তো ওইখান থেকে দেখে নিও। নাম দিয়ে সার্চ করলে মেবি খুঁজতে একটু সময় লাগবে। আমরা যে কয়টা প্রশ্ন লিখলাম এখন, প্রতিটার আনসার হচ্ছে ঘনত্ব রিলেটেড এবং প্রত্যেকটার জ্ঞানমূলক আনসারটা আমি বলে দিচ্ছি, আর বাকি আনসারটা তোমরা তোমাদের মতো করে গাইড টেস্ট পেপার থেকে সাজায় লিখে নিবা। তো জ্ঞানমূলক আনসারটা কি? জ্ঞানমূলক যে আনসারটা সেটা হচ্ছে কোনো বস্তুর ঘনত্ব পানি অপেক্ষা কম হলে বস্তুটি পানিতে ভাসবে, বেশি হলে ডুবে যাবে। কোন বস্তুর ঘনত্ব পানি অপেক্ষা কম হলে বস্তুটি পানিতে ভাসবে, বেশি হলে ডুবে যাবে। তো আমরা পানির ঘনত্ব জানি, পানির ঘনত্ব জানি 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেলাম, আমি এই কনভার্ট করাটা কেন দেখাইলাম। তোমরা অবশ্যই যে ঘনত্বর যে চার্টটা দেওয়া, সেই চার্টের পাশে তুমি আরেকটা মানে পাশ দিয়ে আরেকটা চার্ট করবে এবং এখানে তুমি সবগুলা প্রত্যেকটা মানকে তুমি হচ্ছে কেজি পার মিটার কিউবকে কনভার্ট করবা। হ্যাঁ, প্রতিটা মানকে কেজি পার মিটার কিউবকে কনভার্ট করবা, মানে তুমি জাস্ট নর্মালি 1000 দিয়ে গুণ দিয়ে দিলেই হবে। যেমন এই যে পানির ঘনত্ব গ্রাম সিসিতে কত? গ্রাম সিসিতে হচ্ছে 1, আর কেজি পার মিটার কিউবকে কত? 1000। তো আমরা কিন্তু গ্রাম সিসিটা কম ইউজ করি, কেজি পার মিটার কিউবটা বেশি ইউজ করি। তো গ্রাম যদি থাকে তাহলে আমাদেরকে কনভার্ট করতে হবে কেজি পার মিটার কিউবকে। ওকে, আচ্ছা। তো ডেড সি এর ব্যাপারটা একটু বলি, তোমাদের সাথে একটু শেয়ার করি ডেড সি এর ব্যাপার। ডেড সি পানিতে লবণের পরিমাণ, দ্যাট মিনস বিভিন্ন আয়রনের পরিমাণ, বিভিন্ন হচ্ছে যে ধাতুর পরিমাণ, বিশেষ করে ধাতুর পরিমাণ, আয়রন বলো ম্যাগনেসিয়াম বলো, অনেক ধাতু এই পানির মধ্যে মিশ্রিত। যার ফলে এটার ঘনত্ব এতটাই বেশি যে এখানে মানুষ সহজে, আমাদের কিন্তু মানব দেহেরও নিজস্ব একটা ঘনত্ব আছে। তুমি যদি চার্টে দেখো আমাদের মানব দেহের নিজস্ব একটা ঘনত্ব আছে। সো মানব দেহের ঘনত্ব আর ওইখানের পানির যে ঘনত্ব, হ্যাঁ ওইখানে পানির যে ঘনত্ব অনেক অনেক হচ্ছে যে বেশি, যার ফলে
কি করতে পারে না, কোনো মানব দেহ ডুবতে পারে না। আচ্ছা, তো বাকি আনসারটা তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবা। তো আইপিএস এর ব্যাটারিতে আইপিএস এর ব্যাটারিতে আইপিএস এর ব্যাটারিতে পানি দিতে হয় কেন? আইপিএস এর ব্যাটারিতে পানি দিতে হয় এই জন্যই, তোমরা জেনে রাখো যে আইপিএস এর ব্যাটারিতে আইপিএস এর ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 থেকে 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। তো তো সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব নিয়ন্ত্রণ করার জন্যই এর মধ্যে পানি দিতে হয়। কারণ যদি সালফিউরিক অ্যাসিডের আইপিএস এর ব্যাটারিতে যে সালফিউরিক অ্যাসিডটা থাকে, সেই সালফিউরিক অ্যাসিডের যদি তোমার সালফিউরিক অ্যাসিডে তোমার সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে যে ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবা যে আইপিএস যারা ইউজ করো, যে পানি কিনে নিয়ে আসতে হয়, একটা আলাদা পানি পাওয়া যায় এবং পানি ইউজ করতে হয় এখানে। আচ্ছা, ওকে। তারপরে বরফ পানিতে ভাসে কেন? সেম রিজন। তো বরফের ঘনত্ব তোমরা জানো যে বরফের ঘনত্ব হচ্ছে 917 কেজি পার মিটার কিউব। তো বরফের ঘনত্ব দেখো পানির ঘনত্ব থেকে কম। বরফের ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম, তাই বরফ পানিতে ভাসে। আচ্ছা, আচ্ছা বেলুনের বারবার গলা আটকাচ্ছে কেন? বেলুনের বেলুনের ব্যাপারটা যেটা, যে গ্যাস ভর্তি বেলুন সহজে উপরের দিকে উঠে যায় কেন? আমরা জানি যে আলহামদুলিল্লাহ, আমরা জানি যে বেলুনে হাইড্রোজেন গ্যাস অথবা হিলিয়াম গ্যাস, এই গ্যাসগুলা হচ্ছে বেলুনের মধ্যে প্রবেশ করানো হয়, বেলুনে অবস্থান করে। তো এই গ্যাসের ঘনত্ব, এই গ্যাসগুলার ঘনত্ব নর্মালি যে বায়ুর যে ঘনত্ব চেয়ে অনেক কম। বায়ুর যে ঘনত্ব, ওই ঘনত্ব চেয়ে অনেক কম। এই গ্যাসের ঘনত্ব এই তো আমি খুব সংক্ষিপ্ত করে বুঝাই দিলাম যাতে মাথার মধ্যে পার্মানেন্টলি সেভ হয়ে থাকে, যে হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসের ঘনত্ব বায়ুর ঘনত্ব তুলনায় অনেক কম। আর এই হাইড্রোজেন হিলিয়াম গ্যাস অলমোস্ট যে গ্যাস বেলুনগুলা, সে ওই বেলুনের মধ্যে অবস্থান করে। সো ওই বেলুনগুলো এই জন্যই সহজে উপরে উঠে যায়, বায়ুর ঘনত্ব তুলনায় অনেক কম,
আর যে আমরা জানি যে যেই বস্তুর ঘনত্ব কম হয় সেই বস্তু কি হয়, ভেসে থাকে বা উড়ে যাবে। তাহলে এই জন্য গ্যাস ভর্তি বেলুন সহজেই উপরের দিকে উঠে যায়। ক্লিয়ার সবাই? আনসার, আমি তো জ্ঞানমূলক আনসারটা বলেই দিছি সবাইকে। জ্ঞানমূলক আনসার কি হবে, জ্ঞানমূলক আনসারটা লিখে আচ্ছা আচ্ছা, যদি 40 মিনিট হয় কেটে যায় তাহলে হচ্ছে যে আবার জয়েন দিও তোমরা। আর আমরা ফার্স্ট টপিকটা কি পড়তেছিলাম, যে স্থির তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা, যেটা আমরা প্রুফ করব পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি। পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি। তাহলে দেখো, খেয়াল করো, আমি পাত্রের মধ্যে একটা বস্তুকে চিন্তা করলাম। পাত্রের মধ্যে পানি বা তরল, আমরা নর্মালি হচ্ছে তরলই বলছি, যে কোনো তরল হতে পারে। তো এ ক্ষেত্রফল বিশিষ্ট, হ্যাঁ, যে বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ। তো এই বস্তুটা মনে করো নর্মালি এই পাত্রটার মধ্যে মনে করো এভাবে ডুবে আছে, জাস্ট নর্মালি ডুবে এভাবে স্থির অবস্থায় আছে। এখন আমরা হিসাব করব যে এই বস্তুটার উপরে এই তরল কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, এই বস্তুটার উপর এই তরল কি পরিমাণ চাপ প্রয়োগ করবে, বা এই বস্তুর কোন একটা বিন্দুতে তরল কি পরিমাণ চাপ প্রয়োগ করবে। তো আমরা জানি যে যেহেতু বস্তুটা তরলের অভ্যন্তরে, তাহলে এই বস্তুটা নিজস্ব একটা ক্ষেত্রফল আছে। তাহলে আমরা বলতে পারি যে এ ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল এফ সমান সমান তরলের ওজন। যেহেতু আমরা বুঝতেছি যে কি, যেহেতু আমরা বুঝতেছি যে এখানে বস্তুটা তরলের অভ্যন্তরে, সুতরাং এরপরে যে প্রযুক্ত বলটা হবে সেটা তরলের ওজনের সমান হবে। ওকে, তরলের ওজনের সমান হবে। তাহলে তরলের ওজনের সমান হলে আমরা এখন বলতে পারতেছি ওজন W ইজ ইকুয়ালস টু আমরা কি জানি, mg। তাহলে আমরা বলতে পারি তরলের ভর গুণ জি। দেন ভর ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি, এই যে আমরা এখান থেকে লিখতে পারি রো ইজ ইকুয়ালস টু, আমরা জানি রো ইজ ইকুয়ালস টু m বাই v। তাহলে আমরা বলতে পারবো m ইজ ইকুয়ালস টু রো v। তাহলে আমরা m এর মানটা এখানে বসায় দিলাম। এই যে বস্তুর আয়তন, এটা হচ্ছে v হচ্ছে বস্তুর আয়তন, এই যে v হচ্ছে বস্তুর আয়তন, v ইজ ইকুয়ালস টু h। ঠিক আছে, v হচ্ছে বস্তুর আয়তন আর তরলের ঘনত্ব রো। তাহলে আমরা বসায় দিলাম যে বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব, ভর ইজ ইকুয়ালস টু, এটাকে পরে লিখলাম v রো জি। তাহলে আমরা জানি যে v সমান সমান h, আয়তন সমান সমান আমাদের জানা আছে যে বস্তুর ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে আমি এটা বসায় দিলাম। তাহলে আমরা এখন কি পাচ্ছি এখানে, f is equals to ah rho g। তাহলে f এর মান এখন আমরা জানি, যেহেতু আমরা চাপ রাশিমালা তৈরি করব, তাহলে p is equals to f by a, তাহলে f is equals to ah rho g, a কাটা ah rho g। তাহলে দেখো এখন এখানে খেয়াল করো যে p চাপ, চাপ দেখো, আমরা তো যদি এটাকে যদি বলি পানি, পানি বলি এটাও কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, রো এর একটা নির্দিষ্ট মান থাকবে, রো কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট। তাহলে চাপ উচ্চতার সাথে সমানুপাতিক সম্পর্ক, চাপ উচ্চতার সাথে সমানুপাতিক সম্পর্ক, তাই না? চাপ উচ্চতার সাথে আমরা সমানুপাতিক সম্পর্ক বলতে পারি। কেন সমানুপাতিক সম্পর্ক বলতে পারি? আমরা জানি রো হচ্ছে ফিক্সড। এখন যদি এখানে যে কোন তরল বলুক, সেটা পারদ বলুক অথবা পানি বলুক, তাই পারদের ঘনত্ব ফিক্সড, পানির ঘনত্ব ফিক্সড, জানি এগুলো। সো
রো এর মান ফিক্সড, জি এর মানও ফিক্সড। আর আমরা জানি যে সকল মানগুলো ফিক্সড তাদেরকে কনস্ট্যান্ট বলা হয়। আর কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট আর সমান সমান মিলে প্রপোর্শনাল চিহ্ন আসে, তাহলে হচ্ছে যে এখানে আমি বলতে পারি পি প্রপোর্শনাল টু এইচ। তার মানে হচ্ছে উচ্চতা যত বাড়বে চাপ তত বাড়বে, উচ্চতা যত কমবে চাপ তত কমবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, ইউটিউবে থাকবে, দেখে নিও। আচ্ছা, পরেরটাতে যাই আমরা। প্লবতা। প্লবতা সমান সমান হচ্ছে ঊর্ধ্বমুখী লব্ধি বল। প্লবতা সমান সমান হচ্ছে প্লবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বল ভি রো জি। আচ্ছা, রাশিমালা বলতে বুঝাইছে যে সমীকরণটা প্রতিপাদন করা আর কি। রাশিমালা মানে হচ্ছে সমীকরণটাকে প্রতিপাদিত করো। পি ইজ ইকুয়ালস টু এইচ রো জি, সমীকরণটাকে প্রতিপাদন করো। আচ্ছা, কি এখনো বুঝতে কষ্ট হচ্ছে কারো? বুঝতে কয়জন কষ্ট হচ্ছে? কনফিউশনে আছো কয়জন? আচ্ছা, কে কে বুঝো নাই বলো, বুঝো নাই বলো দেখে। সংখ্যা বেশি হলে আবার বুঝাবো, তা না হলে ইউটিউব থেকে দেখে নিও। কয়জন বুঝো নাই বলো। আচ্ছা, আরেকবার সামারি করতেছি, দেখো। আরেকবার সামারি করি, দেখো। একটা পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি আছে, ধরো পানি বললাম। পানির মধ্যে মনে করো একটা বস্তু আছে। এই যে বস্তুটা, একটা বস্তু তুমি ডুবাইয়া রাখছো। হুম, তো ডুবাইয়া রাখছো, ডুবাইয়া ওই বস্তুর উচ্চতা আছে, ওই বস্তুর অবশ্যই ক্ষেত্রফল আছে। দেন এই যে তরলটা, এই তরলের ঘনত্ব আছে, অবশ্যই তরলের একটা ঘনত্ব থাকে। সেটা যেই তরল হোক, সেটা যদি পানি হয় তাহলে পানির ঘনত্ব, সেটা যদি পারদ হয় তাহলে পারদের ঘনত্ব, সেটা যদি তোমার কেরোসিন হয় কেরোসিনের ঘনত্ব, হ্যাঁ, যে হবে সেটার ঘনত্ব তোমার জানা থাকবে ফিক্সড, যেহেতু ঘনত্ব আমার ঘনত্বের মান ফিক্সড। এবার দেখো এই যে এই বস্তুটার উপরে এই তল কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, এই বস্তুটার উপরে এই তল কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, চাপ, সেই চাপের রাশিমালা তৈরি করব। এই বস্তুটার উপরে এই বস্তুটার উপরে এই বস্তুটার উপরে তরল কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, সে চাপ। এখন দেখো আমরা তো সরাসরি চাপ বের করে ফেলতে পারবো না, আমাদের কি করতে হবে, আগে জানতে হবে যে এই বস্তুর উপরে প্রযুক্ত বল, এটা কি পরিমাণ বল এটার উপরে প্রযুক্ত হচ্ছে এই বস্তুর উপরে। পানিটা পানির মধ্যে যেহেতু তাহলে পানিটা কি পরিমাণ প্রেসার ক্রিয়েট করতেছে সেটা আগে আমাকে জানতে হবে। তাহলে এবার দেখো খেয়াল করে যে এই ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল আমরা বল ইজ ইকুয়ালস টু নরমালি কি জানি, বল ইজ ইকুয়ালস টু নরমালি জানি না জি, বল ইজ ইকুয়ালস টু নরমালি জানি না। এখানে হচ্ছে যেটা আমি বলছি তরলের ওজন, সেটাকে আমি বলছি কি তরলের ওজন। ওকে, তো তরলের ওজন মানে mg, তাহলে তরলের ভর গুণ জি। কেন তরলের ওজন? কারণ বস্তুটা কিসের মধ্যে আছে, তরলের মধ্যে আছে। আর বস্তু যেহেতু তরলের মধ্যে আছে তাহলে তরলের ওজনের সমানিত সে বল প্রয়োগ, তার উপরে বল প্রয়োগ হচ্ছে, তাই না? তাহলে আমাকে তো আগে বল জানতে হবে, তারপরে আমরা জানি চাপের সাথে বলের সম্পর্ক।
তাহলে আমরা তরলের ওজন আমরা ওইখান থেকে লিখতে পারি ওজন সমান সমান আমরা জানি mg। হ্যাঁ, আমরা তাহলে তরলের ভর গুণ জি। এবার ভর ইজ ইকুয়ালস টু কি? ভর ইজ ইকুয়ালস টু কি? রো ভি। রো ইজ ইকুয়ালস টু m বাই v, ভর ইজ ইকুয়ালস টু রো ভি। তাহলে এই যে এখানে আমি বসায় দিছি, এখানে আমি বসায় দিছি আয়তন, মানে রো ভি মানে রো হচ্ছে তরলের ঘনত্ব, ভি হচ্ছে বস্তুর আয়তন, আর জি তো এটা আছেই। দেন এই যে মান বসায় দিলাম ভি রো জি। এবার ভি মানে কি? ভি হচ্ছে বস্তুর আয়তন, এইচ। তাহলে এই তো আমরা পেয়ে গেলাম যে এফ ইজ ইকুয়ালস টু আমরা পেলাম এইচ রো জি। দেন আমি এখানে যেহেতু চাপের রাশিমালা তৈরি করতে হবে, তাহলে চাপের মধ্যে আমি বসাইলাম যে চাপ P is equals to F by A। তাহলে F is equals to, আমরা কিন্তু এই সূত্রটাও মাথায় রাখবো, যে কোন একটা বস্তুর উপরে, এই সূত্রটাও কিন্তু আমাদের মাথায় থাকবে। কি থাকবে? যে কোন একটা বস্তুর ওপর বল, তরল কি পরিমাণ বল প্রয়োগ করে, কোন একটা বস্তুর উপর তরল কি পরিমাণ বল প্রয়োগ করবে, সেটা হবে AH রো জি। এ হচ্ছে বস্তুর ক্ষেত্রফল, এইচ হচ্ছে বস্তুর উচ্চতা, রো হচ্ছে ঘনত্ব, তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ওকে, এই তো আমরা মান বসাইলাম, মান বসে আমরা চাপ এইচ রো জি পাইলাম। এটাই চাপের রাশিমালা। স্থির তরলের স্থির মান কেন বলছি? স্থির এজন্যই বলছি যে বস্তুটাকে স্থির থাকতে হবে। স্থির না থাকলে সেক্ষেত্রে আবার আরেকটা ঘটনা ঘটবে, স্থির থাকতে হবে। যেমন তুমি বালতির মধ্যে, আমি তোমাকে বলি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ বলি, তোমরা বালতির মধ্যে একটা বস্তু ডুবায়া দাও, তো বস্তু ডুবায় দিলা এবং ডুবায় দেওয়ার পরে তুমি বস্তুটাকে স্থির অবস্থায় থাকলো, মনে করো তুমি আর কোনো ধরনের বল প্রয়োগ করলা না, তাহলে ওই তরলটা ওই বস্তুর উপরে কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, ওই বস্তুটা মানে বস্তুর উপরে তরল কি পরিমাণ চাপ প্রয়োগ করতেছে, সেই চাপের রাশিমালাই আমরা তৈরি করলাম, যেটা P is equals to H rho J। তার মানে বস্তুর হাইটের উপরে ডিপেন্ড করে। একটা বস্তুর হাইট যত বেশি হবে চাপ তত বেশি হবে, একটা বস্তুর হাইট যত কম হবে চাপ তত কম হবে। বোঝা গেছে? এই তো। আবার বলবো কারোর জন্য? কেউ আসো বলো। হ্যাঁ, পারদ তরল।
প্লবতা হচ্ছে দুই বল পার্থক্য। আচ্ছা আচ্ছা, এতক্ষণ কথাগুলো সেভ হয় নাই। আচ্ছা, প্রবতা হচ্ছে দুইটা বলের পার্থক্য। দ্যাট মিন্স নিম্নমুখী বল আর হচ্ছে ঊর্ধ্বমুখী বল, এই দুইটা বলের পার্থক্যকে বলা হয় প্রবতা। দ্যাট মিন্স আমি এখানে বলতে পারি বলতে পারি যে প্রবতা সমান সমান যেহেতু তুমি দেখতেছো যে এই H2 হাইটটা বেশি, সুতরাং তুমি বুঝতে পারতেছো যে F2 is greater than F1। তার মানে প্রবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বল, তাহলে আমি বলতে পারি F2 minus F1। ঊর্ধ্বমুখী লব্ধি বল, লব্ধি মানে কি আমরা জানি, লব্ধি মানে হচ্ছে সমষ্টি। হ্যাঁ, তো F2 minus F1, তাহলে আমি যদি F2 থেকে F1 বাদ দেই, তাহলে বস্তুটার যে বলটা পাবো, যেটা আমি যে রেড মার্ক দিচ্ছি, এই যে রেড মার্ক যে ঊর্ধ্বমুখী লব্ধি বল যেটা লম্বভাবে ক্রিয়া করে, তাহলে আমি এখন দেখো এখান থেকে H2 rho g H1 rho g, তাহলে আমি এখন এখান থেকে লিখতে পারি A rho g দেখো কনস্ট্যান্ট, তাহলে A rho g H2 minus H1। ওকে, তাহলে আমি এখন এখান থেকে লিখতে পারি A rho g। দেখো H2 থেকে যদি আমি H1 বাদ দেই তাহলে বস্তুর হাইট H পাই, তাই না? এখানে আমি লিখতে পারি যে H2 minus H1। H2 থেকে যদি H1 বাদ দেই তাহলে আমি বস্তুর হাইট পাই, তাহলে is equals to A rho g into H। তো আমরা জানি A V is equal to H, তাহলে আমি বলতে পারি V rho g। দ্যাট মিন্স এখান থেকে আমি লিখতে পারি যে বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। বুঝাইছে? তার মানে আমরা বলতে পারতেছি যে কি, আমরা বুঝতেছি যে প্লবতা বা ঊর্ধ্বমুখী লব্ধি বল হচ্ছে ভি রো জি। দ্যাট মিন্স বস্তুর আয়তনের উপর নির্ভরশীল, প্লবতা বস্তুর আয়তনের উপরে নির্ভরশীল।
তাহলে প্লবতা সমান সমান ভি রো জি, বস্তুর আয়তন গুণ তরলের ঘনত্ব গুণ অভিকর্ষজ ত্বরণ। তরলের অভ্যন্তরে হচ্ছে ডুবাবা, তরলের অভ্যন্তরে ডুবাবা। এখন ডুবানোর পরে এই যে বস্তুটার যে আয়তন, এই যে বস্তুটার যে আয়তন, এই আয়তনের উপরে সে এই তরলটা কি পরিমাণ ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করতেছে, কি পরিমাণ ঊর্ধ্বমুখী লব্ধি বল প্রয়োগ করবে। দ্যাট মিন্স এটা আয়তনের উপর ডিপেন্ড করবে, এটার আয়তনের উপরে ডিপেন্ড করবে যে বস্তুটার ঊর্ধ্বমুখী লব্ধি বল কতটুকু হবে, সেটাই হচ্ছে প্লবতা। দ্যাট মিন্স একটা বস্তুর প্লবতা ডিপেন্ড করে তার আয়তনের উপর, একটা বস্তুর প্লবতা ডিপেন্ড করে তার আয়তনের উপরে। আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে, আয়তন যত কম হবে প্লবতা তত কম হবে, সহজ হিসাব। তার মানে আমি এখান থেকে আরেকটা লাইন লিখতে পারি, এখান থেকে আরেকটা লাইন আমি লাস্ট একটা লাইন লিখতে পারি যে প্লবতা মানে হচ্ছে, আমি এই লাইনটা মুছে দিই, আচ্ছা না থাকুক, মুছতে হবে লিখতে হলে। প্লবতা মানে আমি আরেকটা লাইন লিখতে পারি যে এই যে প্লবতা মানে হচ্ছে বস্তুর দ্বারা অপসারিত পানির ওজন, বস্তুর দ্বারা অপসারিত পানির ওজন। মানে অপসারিত পানির ওজন মানে কি, দেখো তুমি নরমালি আজকে একটা প্র্যাকটিক্যাল একটা ইয়া করবা, প্র্যাকটিক্যালি প্রুফ করবা। এমন কেউ কে আসো যে প্লবতা বুঝো নাই? আচ্ছা, আমি আবার লাস্ট একটু সামারি, হ্যাঁ আমি আবার একটু সামারি দিতেছি, লাস্ট 1 সেকেন্ড মতো, এই 30 সেকেন্ডের মতো আছে। দেখো লাস্ট সামারি হচ্ছে, সহজ ভাষা হচ্ছে যে প্লবতা হচ্ছে বস্তুর যে আয়তন, সেই আয়তনের সমান, সেই আয়তনের সমান যতটুকু পানি সে দখল করবে, সে দখলকৃত পানির ওজনই হচ্ছে ওই বস্তুর ওপর প্লবতা। বা প্লবতা হচ্ছে বস্তুর ওপরে, একটা বস্তুর ওপরে ঊর্ধ্বমুখী যে বলটা, যেটা আমি রেড মার্ক দিয়ে দিচ্ছি, দেখো ঊর্ধ্বমুখী লম্বভাবে যে বলটা প্রয়োগ হয়, দেখো বস্তুর উপর রেড মার্ক যে চিহ্ন তিনটা দিছি, সেটাই হচ্ছে